আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর আপনাদের সঙ্গে থাকবো আমি রিদওয়ানা বিনতে জলিল। প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনার কাজ। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রেই ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে, ইভিএম এর মাধ্যমে। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের তথ্য এবং চিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। প্রথম ধাপের এই নির্বাচনে দেশের ২৪ পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দলের ১,১৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভাগুলোর ৩১৯টি কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ৬ লাখ ভোটার। রাজশাহীর কাটাখালী ও পুঠিয়া পৌরসভার কেন্দ্রগুলোতে শীতের কারণে শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার সংখ্যা। ইভিএম পদ্ধতিতে ভোট দিতে আমার খুব ভালো লেগেছে। এবার নতুন পদ্ধতিতে একটু ভয় লেগেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেয় নতুন ভোটাররা। ময়মনসিংহের গফরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেন ভোটাররা। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পঞ্চগড়ে এক কেন্দ্রের সামনে রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হন। স্কুলে আমি যেতে ধরছিলাম, মাঝখানে কিছু গাড়িতে আক্রমণ করে। আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমি জানাইলাম, এখন পরবর্তীতে এটা ব্যবস্থা গ্রহণ করা হয়। রংপুরের বদরগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে ভোট নেওয়া হয়। তীব্র শীত উপেক্ষা করে ভোট দিতে যান ভোটাররা। প্রতিটা সেন্টারে নৌকার কর্মী ছাড়া, নৌকার লোক ছাড়া প্রতিটা ইয়াতে দেখুন সব নৌকার লোক, এবং ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক আছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটলে সেটা আমরা শক্তভাবে প্রতিহত করব। কুষ্টিয়ায় সকাল থেকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে 9টি ভোট কেন্দ্রে ভোট দেন ভোটাররা। এছাড়াও দিনাজপুর, চুয়াডাঙ্গা, কুয়াকাটা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, মৌলভীবাজার, নেত্রকোনা, পাবনা, বরগুনা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলার পৌরসভাগুলোতে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নুসরাত জাহান সিনথি, আরটিভি। দর্শক, রংপুরের বদরগঞ্জ পৌরসভার নির্বাচনের খবরাখবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, আমাদেরকে জানাবেন যে এখন 4টা বাজে তো ভোট নেওয়া শেষ হয়েছে, তো দিনভর ভোটার উপস্থিতি এবং শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশটা কেমন ছিল? জি রেদওয়ানা, আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের বদরগঞ্জ পৌরসভার চেতনা বিদ্যানিকেতন বিদ্যালয়ে। এই ভোট কেন্দ্রে আপনারা দেখবেন যে আসলে আপনাকে প্রথমে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও এখন পর্যন্ত এই কেন্দ্রে কিন্তু এখনো ভোট গ্রহণ শেষ হয়নি। কারণ এর মূল সমস্যাটা হচ্ছে যে আসলে ইভিএম মেশিনে এখানে অনেক ভোটারের যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করায় তারা কিন্তু ভোট দিতে পারেনি। কারণ এর পরবর্তীতে কিন্তু এখানে সময় বাড়ানো হয়েছে, তারই ধারাবাহিকতা আমরা দেখছি যে এখানে এখন অনেক ভোটার তারা কিন্তু ভোট কেন্দ্রে অবস্থান করছেন এবং এই ভোট না দেওয়ার কারণে অনেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে সকাল 8টা থেকে আপনার দিনভর এখানকার ভোটার যারা আছে অনেক উৎসব মুখের পরিবেশে তারা কিন্তু তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ প্রার্থী এবং বিএনপি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে অনেকগুলো কেন্দ্রেই, যে 9টি কেন্দ্রেতে কিন্তু এই ভোটারদের ফিঙ্গার ম্যাচ না করার কিন্তু অনেক ভোটাররা কিন্তু এখানে ভোগান্তির একটু সৃষ্টি হয়েছে। তবে ইতিমধ্যে এটার প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন যে তারা কিন্তু ঢাকার বিষয়টি অবগত করেছেন এবং তারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা জানি যে রংপুরের বদরগঞ্জ পৌরসভায় আজকে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনার সব মিলে এখন পর্যন্ত অবস্থা অনেকটা শান্তিপূর্ণ এবং সুন্দর রয়েছে। রেদওয়ানা, এই ছিল আপাতত আমার কাছে রংপুরের সর্বশেষ খবর। জাহাঙ্গীর আলম বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পরের খবরে যাচ্ছি। সুনামগঞ্জের দিরায়ে যাত্রীবাহী বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বাসের হেলপার আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। গেল রাতে জেলার ছাতক উপজেলার বুড়াইর গাঁও গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বাসের মালিক আব্দুল আলীর সহায়তায় পিবিআই সদস্যরা আব্দুর রশিদকে কৌশলে বুড়াইয়ের গাঁও গ্রাম থেকে আটক করে। আটক হেলপার আব্দুর রশিদ সিলেট বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা। ঘটনার পরপর থেকেই সে ছাতকের বুড়াইয়ের গাঁও গ্রামে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিল। গত ২৬শে ডিসেম্বর সন্ধ্যায় সিলেটের লামাকাজি থেকে দিরাইয়ে আসার পথে যাত্রীবাহী বাসে একা পেয়ে ড্রাইভার, কন্ট্রাক্টর এবং হেলপার ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষায় চলন্ত বাস থেকেই লাফিয়ে আহত হয় ওই ছাত্রী। আর এই ঘটনায় দিরাই থানায় মামলা দায়ের করেন ছাত্রীর বাবা। মামলা করা হয়েছে, যেহেতু পিবিআই সিলেট জেলা থেকে সুনামগঞ্জ এলাকাও দেখা হয়, তো সেই ক্ষেত্রে আমরা ঘটনার পরপরই এটা গুরুত্ব সহকারে বিবেচনা করে ছায়া তদন্ত শুরু করি। সে আলোকে গতকাল মধ্যরাতে আমরা এই থানার সন্দিগ্ধ আসামি, তার নাম হচ্ছে রশিদ আহমদ। রশিদ আহমদকে আমরা গতকাল মধ্যরাতে পিবিআই সিলেট জেলার একটা বিশেষ অভিযান করে সুনামগঞ্জ থানার অধীন গোবিন্দগঞ্জ বাজারের পাশে বুড়াইগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। সকাল ১১টার দিকে উপজেলার সিঙ্গুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো ভূঁইয়াপুর উপজেলার কাগমারি পাড়া গ্রামের সামাদ, তার ভাই সবুজ এবং একই এলাকার আব্দুর রশিদ। পুলিশ জানায় মোটরসাইকেলে করে ওই ৩ কিশোর কাগমারি পাড়া থেকে কালীহাতির উপজেলার এলেঙ্গা যাচ্ছিল। সিঙ্গুরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামাদ মারা যায়। হাসপাতালে নেয়ার পর সবুজ এবং রশিদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এদিকে গোপালগঞ্জে বাস ইজি বাইক সংঘর্ষে ১ জন এবং নরসিংদীর রায়পুরায় ২ ট্রাকের সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার থেকে দ্বিতীয় দফায় আরও প্রায় ১,০০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। দুপুর পর্যন্ত উখিয়া থেকে রোহিঙ্গাদের নিয়ে ২০টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে এসব বাস ছেড়ে যায়। বাসের সামনে এবং পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা রয়েছে। আগামীকাল সকালে চট্টগ্রামের নৌবাহিনীর ঘাট থেকে নৌপথে তাদের ভাসানচরে নেওয়ার কথা রয়েছে। এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম দলে ১,৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। কর্মকর্তারা জানান, চট্টগ্রামে নেয়ার পর জোয়ার ভাটার ওপর নির্ভর করে তাদের ভাসানচরে স্থানান্তর করা হবে। নোয়াখালীর ভাসানচরে ১২০টি গুচ্ছ গ্রামের অবকাঠামো রয়েছে, সেখানে ১ লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা রয়েছে। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি জেটিতে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সরঞ্জাম সহ মালবাহী মাদার ভেসেল ভিড়বে কাল। সকাল ৭টায় প্রথম জাহাজ হিসেবে মাতারবাড়ি পৌঁছানোর কথা রয়েছে এইটির। এরপর গভীর সাগর থেকে জাহাজটি চালিয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অস্থায়ীভাবে নির্মিত জেটিতে নেয়ার কাজটি করবেন বন্দরের পাইলটরা। এরই মধ্যে জাহাজ ভেড়ানোর জন্য প্রস্তুত করা হয়েছে ২৫০ মিটার প্রস্থ, ১৮ মিটার গভীরতার ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেল। বঙ্গোপসাগর থেকে এই চ্যানেল দিয়েই জাহাজ বন্দর জেটিতে প্রবেশ করবে। গত ২২শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার পেলাভবন সিলেগন বন্দর থেকে পানামা পতাকাবাহী জাহাজ ভেনাস ট্রায়াম্ফ মাতারবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জাইকা, বাংলাদেশ সরকার এবং চট্টগ্রাম বন্দরের অর্থায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পটি। আমনের ভরা মৌসুমেও বেড়েছে সব ধরনের চালের দাম। পর্যাপ্ত মজুত থাকার পরও চালকল মালিকদের কারসাজিতে দাম বাড়ছে বলে অভিযোগ কুষ্টিয়ার ক্রেতাদের। তবে চালকল মালিকরা বলছেন, কোনো কারসাজি নয়, ধানের দাম চড়া বলেই চালের দামও বেড়েছে। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের তথ্যচিত্রে জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। কৃষি অফিসের তথ্য মতে কুষ্টিয়া এবছর ৮৮,৮৬২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ফলনও হয়েছে ভালো। এতে চালের দাম কমার কথা থাকলেও পরিস্থিতি উল্টো। খাদ্য বিভাগ সহ জেলা প্রশাসন, অন্যান্য যে সমস্ত বিভাগ আছে, এমনকি আমরা মনে করি যে র্যাবকেও এখানে সংযুক্ত করা যেতে পারে। এটা সিন্ডিকেটের মাধ্যমে চাউলগুলো আটকায় গোদামজাত করছে। গোদামজাত করার কারণে বাজারে সাপ্লাই হচ্ছে। কিছুদিন আগে ৩৫ টাকা,
এখন হয়ে গেছে 44 টাকা। আমরা কিভাবে চাল কিনবো আর কিভাবে খাবো? চালের দাম বৃদ্ধির পেছনে মিলারদের দুষছেন ভোক্তা ও খুচরা বিক্রেতারা। আমরা যেভাবে চালটা কিনছি তার উপরে আমরা সেভাবে বিক্রি করছি। এখন মিল থেকে একটু অতিরিক্ত রেটে কিনা লাগছে এবং অতিরিক্ত রেটে আমাদের বিক্রি করা লাগছে বর্তমানে। অভিযোগ অবশ্য অস্বীকার করছেন চালকল মালিকরা। সরকার চাচ্ছে ধানের বাজার একটা নির্ধারিত রেট আছে, ওই রেটের মধ্যে কৃষকের থেকে নিচ্ছে, সে তার থেকে তো কমে আমরা কখনো ধান পাবো না, যার কারণে ধানের বাজার বেশি হওয়ার কারণে চাউলের বাজার একটু বৃদ্ধি পেয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিলগেটে ও বাজারে নজরদারি বাড়ানোর কথা বলছে কর্তৃপক্ষ। ধানের সরবরাহ অনেকটাই বেশি, নিয়ম অনুযায়ী চালের দাম একটু কম হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে চালের দাম কিছুটা বৃদ্ধি। বাজার তদারকি যথারীতি যেভাবে চলে তার তুলনায় একটু বৃদ্ধি করব। সঠিক তদারকির মাধ্যমে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে চালের দাম কমবে বলে আশা সচেতন মহলের। শাহাবুদ্দিন শিহাব, RTV। শিকল বন্দিত্ব থেকে মুক্তি মিললেও অর্থাভাবে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে নারায়ণগঞ্জের হাজিপুর এলাকার মানসিক প্রতিবন্ধী শিরিন আক্তার। সার্বিক খোঁজ নিতে গেলে RTVকে একথা জানিয়েছেন তার পরিবার। আর এ সময় আগের মতোই পাশে থাকার আশ্বাস দেন RTVর ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলাম। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হাসানের তথ্যচিত্রে দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। শিকলে জড়িয়ে কৈশোর ও যৌবন পেরিয়ে মধ্যবয়সে এখন শিরিন আক্তার। পলিথিনে ঘেরা স্যাঁতস্যাঁতে খুপড়িতে শিকলবন্দি দিন কাটত তার। ফিকে হয়ে গিয়েছিল জীবনের স্বপ্ন। নারায়ণগঞ্জের হাজিপুরের মানসিক প্রতিবন্ধী সেই শিরিন এখন অনেকটাই সুস্থ। আমার বোন এখন সুস্থ আছে, চিল্লাচিল্লি করে না, হইচই করে না, রাত্রে আমরা ঘুমাইতে পারি, আমার বোনও ঘুমাইতে পারে। মনিরা পায় হাসপাতাল আনার পরে অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে। যদি মনিরা পায় আরো আগ্রহ দিয়া খেয়াল করে আমাগো পাশে যদি ওষুধ পানি ঠিক মতন শিরিনে দেয় তাহলে শিরিনে আরো উন্নত হইব। অসহায় জীবনের কথা জানতে পেরে গেল আগস্টে শিরিনদের বাড়িতে ছুটে যান RTVর ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলাম। RTVতে বিষয়টি নিয়ে প্রতিবেদন করা সহ উদ্যোগ নেন দুর্দশা লাঘবের। পর্যায়ক্রমে এগিয়ে আসে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে ধীরে ধীরে বদলে যেতে থাকে শিরিনের জীবন। এই শীতে কেমন আছেন তিনি সে খোঁজ নেওয়া সহ এবার শীত বস্ত্র দিলেন সৈয়দা মুনিরা ইসলাম। শীতের সময় শিরিন কেমন থাকবে, তার কি কি প্রয়োজন সেগুলো আমরা আগেই জেনেছি। সেই অনুযায়ী সেই শীতের কাপড় এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়েই আমরা এসেছিলাম শিরিনের কাছে। শিরিনকে এগুলো দিয়ে গেলাম। খুব ভালো লাগছে আজকে শিরিনকে দেখে। আগের থেকে সে অনেক ভালো আছে। যেমন পরিবারের লোকজন বলছে আগে রাত্রে ঘুমাতো না, সারা রাত চিৎকার করে কাটাতো, ও ঘুমাতে পারতো না, আর পরিবারের লোকজনও ঘুমাতে পারতো না। স্বাস্থ্যসম্মত জীবন দিতে চাই আমরা। আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে শিরিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে উঠুক এবং তার জন্য যা যা করার দরকার আমরা পাশে থেকে সেই সাপোর্টগুলো দিয়ে যাব। আগের চেয়ে ভালো অনুভব করলেও শিরিনের পূর্ণ সুস্থতায় আরো সময় দরকার। তাকে ভালো রাখতে RTVর মতো সবাইকেই পাশে চায় তার পরিবার। দীপ্ত চন্দ্রপাল, RTV। সন্ধ্যা 6টায় পর্দা উঠছে দেশের বিনোদন জগতে তারকাদের মিলন মেলা RTV স্টার অ্যাওয়ার্ড 2020। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এখন চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। জমকালো এই আয়োজনে থাকছে জনপ্রিয় তারকাদের বিভিন্ন পরিবেশনা। এবার RTVতে প্রচারিত ভাষা আন্দোলন, 1 ঘন্টার নাটক, টেলিফিল্ম সহ 18টি ক্যাটাগরিতে তাদেরকে সম্মাননা দেওয়া হবে। সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা দেওয়া হবে প্রথিতযশা ব্যক্তিকে। করোনা কালকে মাথায় রেখে পুরো আয়োজনটি স্বাস্থ্যবিধি মেনে করা হচ্ছে। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন অনুষ্ঠানের আয়োজনের খবর জানাতে সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আমাদেরকে জানাবেন আর মাত্র 1 ঘন্টা আছে অনুষ্ঠানটি শুরু হবার জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? দর্শকদের যে কাঙ্ক্ষিত যে অপেক্ষা 10ম RTV স্টার অ্যাওয়ার্ড যেটা বেঙ্গলের সৌজন্য হচ্ছে, সেটি আর কিছুক্ষণের মধ্যেই জমকালো অনুষ্ঠানের পর্দা উঠবে এবং আপনি দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলছে এবং সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এবং যেহেতু করোনার কথা বলা হয়েছিল, করোনার জন্যই কিন্তু শারীরিক এবং সামাজিক যে দূরত্ব রয়েছে স্বাস্থ্যবিধি মেনে সব কিছু আয়োজন করা হয়েছে। এবং এই জমকালো অনুষ্ঠানের জন্য কিন্তু প্রতিটি বছর অপেক্ষা করেন দর্শক, শিল্পী, কলাকৌশলী যারা রয়েছেন। বিশেষ করে RTVতে যারা অনুষ্ঠানে বিভিন্ন প্রচার হয় তারা অপেক্ষা করেন এই অনুষ্ঠানটির জন্য। এবং
আপনি জানেন যে একজনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে এবং 18টি ক্যাটাগরিতে আজকে পুরস্কার দেওয়া হবে এবং সেই অপেক্ষা এখন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে RTV স্টার অ্যাওয়ার্ড 10ম, যেটি জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে। এখানে যারা স্টেজ পারফরমেন্স করবেন তারা শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছেন এবং ইতিমধ্যেই দর্শকরাও আসা শুরু করেছেন, শিল্পীরাও আসতে শুরু করেছেন এই অনুষ্ঠানের জন্য এবং তাদের যে অপেক্ষার পালা সেটি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। 10ম RTV স্টার অ্যাওয়ার্ড সেটি উপভোগ করতে পারবেন। বেশ সুন্দর জমকালো একটি মঞ্চ আমরা দেখতে পাচ্ছিলাম। আশা করি অনুষ্ঠানটিও বেশ জমকালো সুন্দরভাবে পরিবেশিত হবে। ধন্যবাদ জাহিদ, আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। পরের খবরে যাচ্ছি। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে সমাবেশ হয়েছে। রোববার নোয়াখালী পৌরসভার উদ্যোগে জেলা শহর মাইজদির বালুর মাঠে এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল। এ সময় তিনি বলেন, যখনই নারীরা আর্থসামাজিকভাবে উন্নত হবে তখনই তারা প্রতিবাদ করতে শিখবে। নারীর প্রতি সহিংসতা রুখতে বর্তমান সরকার কঠোর বলেও জানিয়েছেন তিনি। পৌরসভার 5টি ওয়ার্ডের শতাধিক নারী এবং বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা এতে অংশ নেন। সমাবেশ শেষে শোভাযাত্রা বের হয়। মংলা বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে আমদানি করা অসংখ্য রিকন্ডিশনড গাড়ি। 2009 সালে বন্দর দিয়ে আমদানি শুরুর পর থেকে আনা গাড়িও আছে এই তালিকায়। বন্দর কর্তৃপক্ষ নিলাম প্রক্রিয়া শুরু করলেও তেমন সাড়া না থাকায় বাড়ছে এই সংখ্যাগুলো। এমন পরিস্থিতির জন্য আমদানিকারকদের মামলাকে দায়ী করছে কর্তৃপক্ষ। মংলা বন্দর থেকে ফিরে জানাচ্ছেন শরীয়ত খান, ক্যামেরায় ছিলেন আলাউদ্দিন আলী। প্রথম দেখায় মনে হতে পারে কোনো পুরাতন গাড়ির গ্যারেজ অথবা ডাম্পিং প্লেস, অথচ এগুলো সবই বিভিন্ন দেশ থেকে আমদানি করা রিকন্ডিশন গাড়ি। 10 লাখ থেকে শুরু করে কোটি টাকা দামের গাড়িও পড়ে আছে মংলা বন্দরের শেড ও ইয়ার্ডে। নোয়া, অ্যাকোয়া, ফিল্ডার, করোলা এক্সিও, এলিয়ন প্রিমিও, নিশান পিকআপ সহ দামি সব ব্র্যান্ড। কোনো গাড়ি আছে 8 থেকে 10 বছর ধরে। এখানে যে কতদিন আছে সেটা আমি বলতে পারবো না। আমি আইসি দেখতেছি গাড়ি এইগুলা এখানেই আছে। 13 সাল তো আছে, একটা শুনছি 93-13 সাল। ওখানে তথ্য আছে, স্যারদের ওখানে সব তথ্য আছে। 2009 সাল থেকে মংলা বন্দর দিয়ে গাড়ি খালাসের সুযোগ দেয় সরকার। খরচও ধরা হয় 1/3। রাজধানীর সঙ্গে দূরত্ব কম হওয়ায় দেশে আমদানি করা গাড়ির প্রায় 60 ভাগ খালাস হয় মংলা বন্দর দিয়ে। এ পর্যন্ত এই বন্দর দিয়ে মোট গাড়ি আমদানি হয়েছে প্রায় 1,30,000। আর বর্তমানে মংলা বন্দরের শেড ও ইয়ার্ডে গাড়ি আছে প্রায় 3,500। বর্তমানে আমাদের বন্দরে 3750টি গাড়ি সংরক্ষিত আছে, যার মধ্যে 900টি গাড়ি দীর্ঘদিনের পড়ে আছে বন্দরে এবং এই বিষয়গুলি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা সরকারি পর্যায়ে এবং মংলা কাস্টমসের সাথে আলোচনা অব্যাহত রেখেছি। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আমদানিকারকরা বিভিন্ন অজুহাতে গাড়িগুলো খালাস করছেন না। কেউ বলছেন বন্দরের খরচ কম হওয়ায় জায়গার অভাবে অনেকে গাড়ি ফেলে রাখছেন, আবার মামলা করে নিলামও আটকে রাখছেন তারা। আবার কেউ শুল্ক ফাঁকি দিতে গাড়ি ফেলে রেখে নিলামের অপেক্ষায় থাকেন। পার গাড়িতে 2-3 লাখ টাকা লস দিয়ে আমি আনছি শুধু সুনামের জন্য, অন্য কেউ হয়তো নেবে না, নিলাম দিয়ে দিই। অভিযোগ কিছুটা স্বীকার করে আবার নিজেদের সাফাই গাইলেন বারবিরা সভাপতি। অনেকে বলে, আমি শুনেছি যে বন্দরকে শোরুম হিসেবে ব্যবহার করা হয়। বন্দর কিন্তু শোরুম জাপানেও কিন্তু ব্যবহার হয়, যে শোরুমে থাকে লোকেরা গিয়ে দেখে। আমাদের এখানে সেরকম সিস্টেম নাই, অনেক জায়গা পড়ে আছে। বরং আমরা গাড়ি এনে তার প্রধান রেভিনিউ রাজস্ব আয় হচ্ছে গাড়ি থেকে, ফলে বরং কিছু গাড়ি বেশি থাকলে তার লাভ হতো। এখন যাক, সেটা যদি তারা মনে করে যে বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানিকৃত গাড়ি 30 দিনের মধ্যে খালাস না করলে সেগুলোকে নিলামে তোলা হয়, কিন্তু মামলার কারণে যেমন নিলাম করা যায় না তেমনি সারাও মেলে না। নিলামটা কন্ডাক্ট করে আমাদের কাস্টমস অথরিটি, এবং তারা সেটা কিভাবে হ্যান্ডেল করতে সেটা তারা আপনাকে ভালো বলতে পারবে। তবে হয় কি, যেসব গাড়িগুলো অকশন দেওয়া হয় সেগুলোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ থাকে, যে অনেকে এই জন্য আকর্ষণ বোধ করে না যে এরকম ভাঙা চোরা গাড়ি এগুলো নিয়ে কি প্রফিট করবে। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়গুলো সমাধানের কথা জানালেন মংলা বন্দরের চেয়ারম্যান। শরীয়ত খান, মংলা, বাগেরহাট।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক এবং বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।